আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ঈদ শাওমি নিয়ে এলো 10 কোটি টাকার ঈদ উপহার। এই ঈদে শাওমি স্মার্টফোন কিনে পেতে পারেন 5 লক্ষ টাকা, মাল্টিডোর ফ্রিজ, এসি কিংবা 3000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই ঈদে শাওমি 10 কোটি টাকার অফারে সেলিব্রেশন হোক আরো বেশি করে। সেলিব্রেশন আমাদের শাওমির সাথে হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটের সাথে হচ্ছে, এবং পারভেজ হোসেন ইমন যিনি এখন পর্যন্ত 10টা টি20 খেলেন নাই, তিনি নতুন করে রেকর্ড লিখেছেন এবং সেই রেকর্ডটা হচ্ছে তামিম ইকবালের পাশে বসে গেছেন। বাংলাদেশের ইন্টারন্যাশনাল টি20তে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন ওমানের বিপক্ষে। এর আগে 2016 সালের 13ই মার্চ তামিম ইকবাল প্রথমবার ইন্টারন্যাশনাল টি20তে শতক হাঁকিয়েছিলেন। 9 বছর পেরিয়ে গেছে, 9 বছর 2 মাস পেরিয়ে গেছে। দ্বিতীয় শতককে হাঁকাবেন সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। ভাগ্য বিধাতা যিনি স্ক্রিপ্টটা লিখেছেন তিনি এভাবেই লিখেছেন যে তামিম ইকবালের পরে যেই দ্বিতীয় শতকটা করবে বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল টি20তে, তার বাড়ি হইতে হবে তামিমের জায়গায়, তামিমের চট্টগ্রামে। তামিমের পাশের বাড়ির সেই ছেলেটা, যেই ছেলেটা তামিমকে আইডল আইকন মেনে বিধ্বংসী ব্যাটিংটাকে আত্মস্থ করেছে, সেই পারভেজ হোসেন ইমন শতক হাঁকালেন। বাংলাদেশের দ্বিতীয় টি20 সেঞ্চুরির মালিক হলেন এমন এক দলের বিপক্ষে যেখানটায়ও সান্ডা ঘোরাঘুরি করে। অনেক কফিল সান্ডা নিয়ে আলোচনা হচ্ছে। ওমান কিংবা মধ্যপ্রাচ্যের দেশ যেগুলো রয়েছে, ইউএই, সেসব দেশে সান্ডা রয়েছে এবং সেই দুই দেশের বিপক্ষে তামিম এবং ইমন দুজনেই শতক করেছেন। এটা কাকতালীয় হইতে পারে, কিন্তু সান্ডার গল্প কিন্তু ভুল না। এবার আসুন এই পারভেজ হোসেন ইমনকে নিয়ে কি ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইজলামি করেছে। আজকে পারভেজ ইমনের যদি আমরা রানটাকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করি, একবার ভেবে দেখুন, বাংলাদেশ করেছে 191, উনার 100 বাদ দিয়ে দিলে থাকে 91। মিডল অর্ডার বলে কোনো কিছু নাই ভাই। নাম্বার 5-এ, নাম্বার 6-এ আমরা কি দেখলাম? কোনো ধরনের প্রপার কন্ট্রিবিউশন দেখি নাই। শেখ মেহেদীকে আগে ব্যাটিং করতে নামিয়ে দেওয়া হয়েছে, যে মেহেদী হাসান মিরাজ যখন নামিয়ে দিবে মোটামুটি 20, 30, 40 রান করে ফেলবে। ইজ্জতটা প্রায় যায় অবস্থা, যখন পাংচার হয়ে যাচ্ছিল, অলমোস্ট কফিলের ছেলে সান্ডা কে ফেলছিল। বাংলাদেশ অলমোস্ট যখন আন্ডা মারার অবস্থায় ছিল সান্ডার দেশে গিয়ে, ঠিক তখন 185 স্ট্রাইক রেটে পারভেজ হোসেন ইমন সেঞ্চুরি হাঁকালেন। ছক্কা মেরেছেন 9টা, 4 মেরেছেন 5টা। 4-এর থেকে ছক্কার হিসাবটা প্রায় দ্বিগুণ। 6 × 9, 54 রান করেছেন ছক্কা মেরে। 20 রান করেছেন 4 মেরে, 74 রান করেছেন। 9 + 5 14 বলে। অর্ধশতক করেছেন 28 বলে, শতক করেছেন 53 বলে। পরের 50 অ্যাচিভ করেছেন মাত্র 25 বল খেলে। পারভেজ হোসেন ইমন, the way he batted today, no matter that he played against a Shanda country, আমার কাছে মনে হয় that was mind blowing. লাক ফেভার করতে হয় এরকম একটা ম্যাচ, এবং সেটা করেছেও। তিনি যখন 84-তে ছিলেন, ফুল টস বল মিস টাইমিং হলো, বাউন্ডারি লাইনে ক্যাচ নিল, আউট। পারভেজ হোসেন ইমন মোটামুটি ড্রেসিং রুমে চলে যাবেন মন খারাপ করে। এরকম সিচুয়েশন তো অনেকেরই হয়েছে, গত 9 বছর 2 মাসে হয়েছে। শতক কেউ পায় না, ইমনও হয়তো পাচ্ছিলেন না, কিন্তু দ্যাট ওয়াজ আ নো বল। ভাগ্য বিধাতা স্ক্রিপ্ট নিজে লিখেছেন। পারভেজ ইমন শতক না করে যাবেন কোথায়? যাওয়ার কোনো রাস্তা নেই। টাকা কি গাছে ধরে মনে আছে? গেল বিপিএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত স্লোগানগুলোর একটা। দ্বিতীয় আলোচিত স্লোগান ছিল টাকা কি গাছে ধরে পরবর্তী, যেটা সে আমাকে সন্তুষ্ট করতে পারে নাই। এটা নিয়ে আপনার কেউ লজ্জা পায় না। আমি সন্তুষ্ট করতে পারা না পারে, এটা ক্রিকেটীয় আঙ্গিকের দৃষ্টিভঙ্গিতে বলছি, অন্য কোনো খেলাধুলা এটার সাথে সম্পৃক্ত না। যেই ছেলেটা ক্রিকেট খেলে সে তো ক্রিকেট খেলে সন্তুষ্ট করবে। ক্রিকেট খেলে সন্তুষ্ট করেছিল, কিন্তু টাকা যেহেতু গাছে ওই সময়টায় ধরে নাই, গাছ ঝাঁকিয়েও টাকা যেহেতু পড়ে নাই, পারভেজ হোসেন ইমনের পেমেন্টটাকে ডিউ রাখা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন কর্মকর্তার কাছে তিনি সেটা নালিশ করেছেন, অভিযোগ দিয়েছেন, জানিয়েছেন। আমার প্রিয় ছোট ভাই একটু আগে স্ট্যাটাস দিয়ে ব্যাপারটা মনে করাই দিল, যে কারণে বলতেই হচ্ছে, নিয়ন মোয়াইমিন। এবং যখন বলা হয়েছিল, ওই কর্তা পারভেজ ইমনকে বলেছেন, বাবা তুমি চেপে যাও, মানে বক্তব্যটা অনেকটা এরকমই, ওরা অনেক প্রভাবশালী, ওদের বিরুদ্ধে বলার দরকার নেই, টাকা এমনি পেয়ে যাবা। মানে ক্রিকেট বোর্ডের অবস্থানটা দেখেন। ক্রিকেট বোর্ড মাদার অর্গানাইজেশন, বাসের থেকে কঞ্চি বড়, কঞ্চিকে ঝাঁকাতে না করেছে, টাকা গাছে তখনও ধরে নাই, কেবল তখন কি বলবো বীজ অবস্থায় আছে। পারভেজ হোসেনের টাকা নিয়ে ফেসবুকে দেয় স্ট্যাটাস নিয়ে অনেক কাহিনী হয়েছে। এই দলগুলোকে জোর করে বিপিএল এ নিয়ে আসা হয়েছে এবং শেষ পর্যন্ত পরের বিপিএল এ পারভেজ ইমনকে দলে নেওয়ার জন্য
অনেকের কাছেই টাকা ধরবে, এটা আজকে সেঞ্চুরির পর প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলে কোনো মিডল অর্ডার বলে কিছু নাই ভাই, তাওহিদ হৃদয়ের পরে কোনো কিছু নাই। ভেবে দেখুন একবার, 6, 7, 8 এই তিনটা পজিশনে জাকির আলী অনিক এবং আমাদের শামীম হোসেন পাটোয়ারি সবশেষ 3টা টি20তে ব্যাট করেছেন, কেউই একটা পজিশনে টানা ব্যাট করেন নাই। আজকে নাম্বার 6, 7 কিংবা নাম্বার 5 এর জায়গাটায় আমরা সেই রোলটা পাই নাই। আগে নামিয়ে দেওয়া হচ্ছে শাক মেহেদিকে, কিন্তু শাক মেহেদি তো মেহেদি হাসান মিরাজ না, নামিয়ে দিলেন, 20-30 রান করে দিল, তারপর একটা আমরা ইন্টারভিউ চাইলাম, দিয়ে চলে গেল, মিরাজের কোনো বেল নাই, আমরা একটা ভাব নেওয়া শুরু করে দিলাম। নট লাইক দ্যাট। পারভেজ ইমনের 100 বাদ দিলে বাকি সবাই মিলে করেছে 91। এখন আপনারা বলতে পারেন যে ধরেন বাকিরা 91 করেছে, ইমন না থাকলে অন্য কেউ করতো, সেটারও সুযোগ ছিল না। কেউ তো 30-40 রানই ঠিকভাবে করতে পারলো না রে ভাই। 191 যদি বাংলাদেশ 3 উইকেটে করতে একটা কথা ছিল, 191 করতে বাংলাদেশের 7-8টা উইকেট চলে গেছে। ইমন যদি ওই জায়গাটা না থাকতেন, তিনি যদি এক প্রান্তে আগ্রাসন না চালাতেন, 185 স্ট্রাইক রেটে ব্যাট না করতেন, 9টা ছক্কা না মারতেন, বাংলাদেশের অবস্থা আজকে খারাপ ছিল। এর আগে সবশেষ যে টি20তে খেলেছেন এই ছেলেটা, যিনি 10 ম্যাচের ক্যারিয়ার এখন পর্যন্ত না, কিন্তু শতক হাঁকালেন, 9 বছর 2 মাসের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটালেন, সেটাতেও তিনি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 21 বলে 39 রান। মজার ব্যাপার কি জানেন, সেই ম্যাচেও তার স্ট্রাইক রেট ছিল 185। পারভেজ হোসেন ইমনকে ট্রাস্ট করতে পারেনি তারপরও কেউ। ও টি20তে ভালো করেছে, ওয়ানডেতে তো ভালো করতে পারবে না। অ্যাজ ইফ বাংলাদেশে ওয়ানডে খেলে রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি কিংবা সচিন টেন্ডুলকাররা। এই ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছে স্কোয়াডে করে, আপনারা সবাই জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ছিলেন। সৌম্য সরকারকে ড্রপ করা হলো, খেলানো হবে না। মুশফিকুর রহিমকে জায়গা দেওয়ার জন্য নাজমুল হোসেন শান্তকে ওপেনার বানানো হয়েছে। পারভেজ হোসেন ইমন তিনি এমন একজন ক্রিকেটার যাকে ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। রেগুলার ওপেনারকে ড্রপ করার মানে কি, যে আপনি ব্যাকআপ ওপেনারকে খেলাবেন, তারপরে তাকে খেলানো হয়নি। নাম্বার 3 শান্তকে ওপেনার বানানো হয়েছে, তারপরও ইমনের উপর সেই আস্থাটা ছিল না। ইমনকে ব্যাক করার পেছনে একটা বিশাল রোল প্লে করেছেন, আমার কাছে মনে হয় যে বলা উচিত আমাদের প্রিয় হান্নান সরকার। এখন সিলেকশন প্যানেলে নাই। হান্নান ভাই আবাহনীকে চ্যাম্পিয়ন করার কোচ, সব সময় শুরু থেকে ব্যাক করেছেন, বিভিন্নভাবে ব্যাক করেছেন। আমি স্টোরিগুলো জানি। অনেক ক্ষেত্রে তার এই ব্যাক করাটা অনেকেরই পছন্দ হয়নি, আমারও মাঝে মাঝে। আমি হান্নান ভাইয়ের সাথে তর্ক করছি যে ভাই এত কি আপনার, বলে না ভাই রিয়াসাত ভাই আপনি দেখেন ভালো করবে। আর লিপু ভাইরা, হান্নান ভাই তখন সিলেকশন প্যানেল নাই, এমন স্কোয়াড বানান যেখানে কোনো মিডল অর্ডার থাকে না। অঙ্কনটা ভালো করার পরও সেটার প্রাইস পায় না। মেহেদী হাসান মিরাজরা কেন বাদ পড়ে, মাঝখানে দলে চান্স পায়, সুযোগ পায়, খেলে, আবার বাদ পড়ে, সেটার কোনো ব্যাখ্যা থাকে না। পারভেজ হোসেন ইমনরা ধরেন আজকে যদি কোনো কারণে খারাপ করতো, নিশ্চিত থাকুন পরের ম্যাচে থেকে খেলানো হইতো না। এটাই বাংলাদেশের ক্রিকেট, এটাই বাংলাদেশের বাস্তবতা। যে ক্রিকেটাররা আসলে প্রতিভাবান, তাদেরকে আমরা সুযোগ করে দিতে পারি না। দলের সাথে টেনে বইয়ে নিয়ে বেড়ানোটাকে আমরা মনে করি তাদের জন্য অনেক কিছু করছি, অথচ 9 বছর 2 মাসের ওই অপেক্ষা পূরণের জন্য আমার এই বিষ পেরোনো ছেলেটাকেই প্রয়োজন হয়। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। ঠান্ডার দেশে বাংলাদেশের ইমন আজকে ডান্ডা মেরেছে।